আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি ক্যান্সার আনসার লাইভ করে থাকি, প্রতি সপ্তাহে করে থাকি, যাতে ক্যান্সার সম্পর্কিত মৌলিক জিজ্ঞাসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়। প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ক্যান্সার সচেতন করে তোলা এবং একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি অনুকূল পৃথিবী গড়ে তোলা। প্রিয় দর্শক, আজকে যারা লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন, আপনারা স্ব অ্যাকাউন্ট থেকে আজকে লাইভটি শেয়ার করার মাধ্যমে বেশি বেশি মানুষকে এই অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা। আর আজকে আমার কথা যদি শোনা যায় তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে। প্রিয় দর্শক, আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা। আমরা জানি যে ক্যান্সার একটি রোগ এবং অধিকাংশের ধারণা যে ক্যান্সারের চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল। তো কথাটা আসলে মিথ্যা নয়, তবে ক্যান্সারের চিকিৎসার মধ্যে বেশি ব্যয়বহুল কোনগুলো সেই ব্যাপারগুলো আজকে আমি একটু জানিয়ে রাখতে চাই। দেখা যায় যে সাধারণভাবে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা শুধু কেমোথেরাপি এবং সার্জারির মাধ্যমে যে চিকিৎসাগুলো করা হয়, সেই চিকিৎসাগুলো অনেক সময় দেখা যায় যে খুব একটা বেশি ব্যয় হয় না। কিন্তু কিছু কিছু ক্যান্সারের নেচার রয়েছে। হ্যাঁ, রিমন ভাই মিরপুর থেকে যুক্ত হয়েছেন, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, শুভকামনা ভাই আপনার জন্য, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে। আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এর বাইরে যেই থেরাপিগুলোর লাগে, বিশেষ করে ইমিউনোথেরাপি, অ্যান্টিবডি থেরাপি, অ্যান্টি হার2 থেরাপি, তো এই যেই থেরাপিগুলো রয়েছে, এই ধরনের যে থেরাপিগুলো রয়েছে সেইগুলো অবশ্য ব্যয়বহুল। আমাদের দেশের মানুষের প্রেক্ষাপটে আসলে সেগুলো বেয়ার করা একটু কঠিন। আমি যদি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলি, ব্রেস্ট ক্যান্সারের ব্যয় তখনই বেড়ে যায় যদি ব্রেস্ট ক্যান্সারের ধরনটি হয় HER2 পজিটিভ, অর্থাৎ HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এক ধরনের অ্যান্টিবডি দেওয়ার প্রয়োজন পড়ে, অ্যান্টি HER2 ট্রাস্ট্রোজুম্যাব দেওয়ার প্রয়োজন পড়ে, এবং যেটি 1 বছর পর্যন্ত মেইনটেনেন্স করার দরকার হয়। সেক্ষেত্রে খরচ আসলে বেড়ে যায়, যেহেতু অ্যান্টিবডি থেরাপি এইটা বেশ কস্টলি, সেক্ষেত্রে খরচটা একটু বেড়ে যেতে পারে। এরপরে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে ধরুন, ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে যদি ইমিউনোথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার খরচ বেড়ে যেতে পারে, বা অনেক সময় অ্যান্টিবডি থেরাপি বা বেভাস্তুম্যাব দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও খরচ বেড়ে যেতে পারে। এরপরে আপনার কোলোরেক্টাম ক্যান্সার, সেখানেও বিভিন্ন রকম অ্যান্টিবডি যদি থেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে, যেমন বিভিন্ন রকম ম্যাপ, পেমব্রোলিজুম্যাব, নিভোলুম্যাব, ডুরভ্যালুম্যাব, এগুলো যদি দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তার খরচ আসলে বেড়ে যেতে পারে। সাধারণভাবে আমরা গাইডলাইন অনুযায়ী যেটা জানি সেটি হচ্ছে যে কোনো ধরনের অ্যান্টিবডি থেরাপি সেটি আসলে আনটিল আনএক্সেপ্টেবল টক্সিসিটি অর প্রোগ্রেসিভ ডিজিজ এটা কন্টিনিউ করা যায়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ওষুধে কাজ হবে, যতক্ষণ না পর্যন্ত ওষুধে কাজ হয়, ততক্ষণ এটাকে চালানো যেতে পারে। অর্থাৎ এটি লং টার্ম যেই থেরাপিগুলো প্রয়োজন হয়, আমরা আসলে লং টার্ম এই থেরাপিগুলোই দিয়ে থাকি, এবং এই থেরাপিগুলো আসলে নতুন এখনো
ব্যয়বহুল হলেও এটা আমি আশা করি যখন এটা কম্পিটিটিভ মার্কেটে এটা আস্তে আস্তে দামটি আমাদের সহনীয় পর্যায়ে চলে আসবে, যখন বেশি সংখ্যক মানুষ আমরা সচেতন হব এবং চিকিৎসা গ্রহণ করব, তখন ইনশাল্লাহ এটা আমাদের সহনীয় পর্যায়ে চলে আসবে। তো এরপরে আমি যদি বলি যে সেকেন্ড লাইন বা থার্ড লাইন থেরাপি, যখন একটা লাইন কেমোথেরাপি যখন ফেল করে তখন আমরা সেকেন্ড লাইনে যাই, বা যখন রিকারেন্স হয় তখন আমরা আবার সেকেন্ড লাইন দিয়ে ট্রাই করি, বা অনেক সময় দেখা যায় যে থার্ড লাইনেও আসা লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় যে একবার যদি তার থেরাপি যদি ফেইলিওর হয়, তার আসলে সেকেন্ড লাইন থেরাপি দিয়ে কাজ হওয়ার সম্ভাবনা বেশ কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, অ্যান্টিবডি থেরাপি যদি পজিটিভ থাকে, যদি ইন্ডিকেটেড থাকে, তাহলে আমরা অনেক সময় প্রেসক্রাইব করে থাকি। তো সেক্ষেত্রেও তার আসলে খরচটি বেড়ে যায়। তবে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় বর্তমানে দেখা যাচ্ছে যে দেশীয় বিভিন্ন কোম্পানি এগুলো বাজারজাত করার কারণে অনেক সময় দেখা যায় যে এই অ্যান্টিবডি থেরাপিগুলো আগের তুলনায় দাম এখন বেশ কমে গেছে। তারপরও আমি মনে করি যে আরও সহনীয় মাত্রায় এটি আসা প্রয়োজন, এবং আসলে একজন মানুষ এই থেরাপিগুলো নিতে পারবে। তো ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে আমি কথা বলতেছিলাম। তো ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি সেই বিষয়ে আমি স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে আমরা আসলে দেশের মধ্যে ব্যয়বহুল চিকিৎসার কথা আমরা বলতেছি। এই থেরাপিগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি, যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলি, সেখানেও কিন্তু এই মেডিসিনগুলোর দাম বেশি। এবং আমি যদি অ্যান্টিবডি থেরাপি বা ইমিউনোথেরাপির কথা বলি, তো এইগুলো অন্যান্য দেশে দাম হচ্ছে আরও বেশি। সেটি ইন্ডিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ইউএসএ বলেন, তো সেসব দেশে আমি যাচাই করে দেখেছি যে সেখানে এগুলো আরও হাই প্রাইস। তো সুতরাং ব্যয়বহুল চিকিৎসা এটা আসলে সারা বিশ্বেই ব্যয়বহুল। তো আমরা অধিকাংশ ক্যান্সারের চিকিৎসায় আসলে ব্যয়বহুল নয়। তো এই ব্যয়বহুল চিকিৎসার কারণে দেখা যায় অনেক সময় অনেকে ধারণা করে থাকেন যে ক্যান্সারের চিকিৎসা মানেই ব্যয়বহুল। আসলে এই ধারণাটি সত্য নয়। তো প্রিয় দর্শক, আজকে আমি ক্যান্সারের চিকিৎসা নিয়ে, ব্যয়বহুল চিকিৎসা নিয়ে কথা বললাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমি পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব। আর প্রিয় দর্শক, আপনারা যারা আজকে এখানে আমার সাথে ক্যান্সার আনসার লাইভে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।